ভারত সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। অনেক দিন পর ভারতের মাটিতে বাংলাদেশকে নিয়ে একটা ভয়ের জুজু তৈরি হয়েছে। সেটা কি কারণে আমরা সবাই জানি। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে এসেছে বাংলাদেশ এবং তারপর গেছে ভারত সফরে। ফলে এবার আর বাংলাদেশকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। চেন্নাইতে প্রথম টেস্ট শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর। সেই টেস্ট নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। চেন্নাইতে খেলা, চেন্নাইয়ের উইকেট আমরা সবাই কম বেশি জানি স্লো উইকেট হয়। আইপিএলের কথা মনে থাকারই কথা। এখানে 130-40 রানেও দল জিতে যায় এবং এই চেন্নাইতে মুস্তাফিজুর রহমানকে তারা আলাদাভাবে ব্যবহার করেছে যে চেন্নাই সুপার কিংস তাদের হোম ম্যাচগুলোতে মুস্তাফিজকে খেলাতো এবং উইকেটটা স্লো, স্পিনাররা সুবিধা পায়, পেস বোলারদের বলটা একটু ঢিমে তালে আসে, ফলে ব্যাটারদের কাজটা বেশ কঠিন। সেই চেন্নাইতেই প্রথম টেস্ট। এখন এই টেস্টে যখন দুই দলের তুলনাতে আমরা যাব, সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানে যে শক্তিটা নিয়ে এসেছে, যে বাংলাদেশের পেস বোলিং পাকিস্তানে ব্যাপক আলোড়িত হয়েছে এবং সেই সূত্র ধরে পুরো ক্রিকেট বিশ্বে এখন বাংলাদেশের পেস বোলিং একটা আলোচনার বিষয়। নাহিদ রানার কথা মনে থাকারই কথা। 152 কিলোমিটারের উপরে বল করেছেন ঘন্টায় এবং যেটি বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বকালের সবচেয়ে জোরে বল করা। এবং তার পাশাপাশি তাসকিন ফর্মে আছেন, তার পাশাপাশি হাসান মাহমুদও ফর্মে আছেন এবং কম্বিনেশনটা দারুণ। হয়তো শরীফুল থাকলে আরও ভালো হতো, কিন্তু ইনজুরির কারণে শরীফুল নেই। কারণ শরীফুল না থাকাতে যেটা হয়েছে, 3 পেসারই ডানহাতি। শরীফুল যদি হতো তাহলে বামহাতি পেসারের সংখ্যা একটা বাড়তি সুবিধা দিত, কারণ ডান হাত বাম হাত যে কম্বিনেশন, সেটা একটা বাড়তি সুবিধা দেয়, আমরা সবাই জানি। এখন যে পেস বোলিং নিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে বোকা বানানো, সেই সুযোগটা ইন্ডিয়ায় অন্তত প্রথম ম্যাচে থাকছে না, কারণ উইকেটটা সেটা সাপোর্ট করবে না। সেটা আমরা আরও পরিষ্কার হব যখন আমরা ভারতের টেস্ট স্কোয়াড দেখব, কারণ সেখানে পেসার আছেন 3 জন, কিন্তু সেই 3 জন খেলবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। ভারত 2 পেসার নিয়ে খেলতে পারে। সেখানে মোহাম্মদ সিরাজ খেলবেন, কোনো সন্দেহ নেই। জাসপ্রীত বুমরা খেলবেন, সন্দেহ নেই। কিন্তু ইয়াশ দয়াল, তাকে আপনিও ঠিকমতো চেনেন না, আমরাও ঠিকমতো চিনি না, তিনি খেলবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। কারণ এখানে স্পিন ঠাসা 3 জন স্পিনিং অলরাউন্ডার আছেন। রবীন্দ্র জাদেজা, তার পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন, তার পাশাপাশি আকসার প্যাটেল। বল হাতে যেমন দুর্দান্ত, ব্যাট হাতেও দুর্দান্ত। এর বাইরে কুলদীপ যাদব তো খেলবেনই। তার মানে স্কোয়াডটায় বোঝা যাচ্ছে, কারণ কুলদীপ যাদব হচ্ছে মিস্ট্রি বোলার, চায়নাম্যান, এবং তিনি কিন্তু সাম্প্রতিক সময় ভারতের সবচাইতে ইম্প্যাক্টফুল স্পিনার। ফলে এই যখন অবস্থা, তখন বোঝাই যাচ্ছে যে চেন্নাইয়ের উইকেটে ভারত হয়তো 3 স্পিনার খেলাবে, তার সঙ্গে 2 পেসার, এরকমটাই স্কোয়াড হবে। এবং 3 স্পিনার যে খেলানো হবে, তার মধ্যে 2 জন আবার অলরাউন্ডার হয়ে যাচ্ছেন, কারণ 2 জন অলরাউন্ডার খেলবেন এবং তার সঙ্গে কুলদীপ যাদব যোগ হবেন। এখন ফলে ভারতের যেমন বোলিংটা স্ট্রং থাকছে, আর ব্যাটিংয়ের কথা তো বলাই বাহুল্য। ভারত নিয়ে যখন আমরা এই অ্যানালাইসিস করছি, তখন যখন আমরা বাংলাদেশের দিকে তাকাবো, সেক্ষেত্রে এত ভালো বোলিং অ্যাটাকে বাংলাদেশ কম্পিট করার মতো কিন্তু দারুণ অবস্থায় আছে। কারণ আমরা পেসারদের কথা তো বলেই ফেলেছি, এর বাইরে সাকিব এবং মিরাজ, তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারেন এবং তার সঙ্গে বাংলাদেশও যদি মনে করে, চাইলে তৃতীয় স্পিনার হিসাবে তাইজুলকে খেলিয়ে দিতে পারে। সো ভারত 3 জন স্পিনার খেলালে বাংলাদেশও খেলাবে, 2 পেসারে নেমে আসবে। ফলে বোলিংটা এখানে 2 দল সমান সমানই বলা যায়। কেউ যে খুব বেশি এগিয়ে আছে এমনটা বলার সুযোগ নেই। পার্থক্য গড়বে ব্যাটিংয়ে, কারণ চেন্নাইয়ের উইকেটে ব্যাট করা কঠিন এবং সেই কঠিন জায়গায় ভারতের যে বড় বড় নামগুলো আছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসওয়াল, তারপরে শুভমান গিল, ইভেন লোকেশ রাহুল, এই যে বড় বড় নামগুলো, তার মধ্যে যারা খেলবেন তাদের সবারই কম বেশি বড় ইনিংস খেলার অভ্যাস আছে। বড় ইনিংস বলতে টেস্ট ম্যাচে আপনি খুব সহজেই বুঝতে পারেন, বড় ইনিংস মানে প্রথমে 50 করতে হবে, 50কে 100 বানাতে হবে, পারলে সেটাকে 200 বানাতে হবে, এবং যদি চাপেও পড়ে সেটাকে রিকভার করতে হবে বড় পার্টনারশিপ দিয়ে। রিকভারের কথা যখন এলোই, তখন নিশ্চয়ই পাকিস্তানে বাংলাদেশে একটা রিকভারির কথা আপনার মনে থাকার কথা, আপনাদের সবারই। সেখানে 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল। তারপরে কিন্তু লিটন এবং মিরাজের একটা পার্টনারশিপ পুরো জিনিস চেঞ্জ করে দিয়েছিল। এই কাজটা বাংলাদেশ কিন্তু করে মাঝে মধ্যে, পারে না সব সময়, কিন্তু ভারত এটা হরহামেশা করে থাকে। ফলে এই যে ব্যাটিংয়ের যে স্ট্রেংথ, সেইখানটাই পার্থক্য গড়ে উঠতে পারে। কিন্তু বাংলাদেশ যদি তার ফর্মটা ধরে রাখে, পাকিস্তানের যে ফর্মটা ছিল মুশফিকুর রহিমের, লিটন দাসের, এবং ওপেনিংয়ে সাদমান ইসলাম যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, জাকির খেলছেন, ফলে তারা যদি খেলেন এবং তার সঙ্গে মিরাজের কথা আলাদাভাবে বলতে হবে, ম্যান অফ দ্য সিরিজ, তিনি ব্যাট হাতেও দারুণ অবদান রেখেছেন। যে জবাবটা তিনি দিতে পারেন রবিচন্দ্রন অশ্বিন কিংবা আকসার প্যাটেলরা যেটা করেন, সেই জবাবটা দিতে পারেন মিরাজ। এবং তার পাশাপাশি সাকিব আল হাসান, তার দিকে তো তাকিয়ে থাকতেই হবে। এবং সাকিবের একটা মজার ব্যাপার হচ্ছে, এই চেন্নাই টেস্টে সাকিবের সামনে বিরাট একটা অপরচুনিটি আছে, একটা রেকর্ড বুকে নাম সমৃদ্ধ করার। সাকিবের এখন উইকেট সংখ্যা 242 এবং রান 4500-এর উপর।
টেস্ট ক্রিকেটে 4000 এবং 250 উইকেট, এই যে কম্বিনেশন, মানে 4000-এর উপর রান থাকতে হবে, 250 উইকেট থাকতে হবে, এরকম আছেন মাত্র 4 জন ক্রিকেটার। সাকিব হতে যাচ্ছেন পঞ্চম, যদি তিনি এই চেন্নাই টেস্টে 8টি উইকেট পান। 2 ইনিংস মিলে সেটা খুবই সম্ভব, কারণ হচ্ছে উইকেট স্পিন সহায়ক থাকবে। এর আগে যারা আছেন সেখানে কপিল দেবের নাম আছে, ইয়ান বোথামের নাম আছে, জ্যাক কালিসের নাম আছে এবং ড্যানিয়েল ভেটরির নাম আছে। তারপরে সাকিব এটা হতে যাচ্ছেন, যদি চেন্নাইতে মিসও হয় নিঃসন্দেহে পরেরটাই হয়ে যাবেন। কিন্তু বল হাতে সাকিব যতটা ফর্মে আছেন ব্যাট হাতে নেই। ভারতের বিপক্ষে যদি বাংলাদেশকে ভালো কিছু আসলে করতেই হয়, তাহলে সাকিবের বল হাতের ফর্মটা ধরে রাখতে হবে এবং ব্যাট হাতে ফর্মে ফিরতে হবে। এই দুটো শর্ত আছে, তার মানে সাকিবকে পেতে হবে সাকিবের চেহারায়। এই সব কিছুর মিশেল যদি হয়, তাহলে পাকিস্তানের যে চমক সেটা অব্যাহত থাকবে ভারতের চেন্নাইতেও।